ছুটে যাবে নাকি হারিয়ে পাহাড় সাগর বা লাল মাটি, দূর নদী ছাড়িয়ে অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চেনা জীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে, কাছে দূরে। আবার আমাদের যাত্রা হলো শুরু হলো কাছে দূরে। সকালে রোদ মাখা ভোরে এলাম শ্যামবাজার ৫ মাথার মোড়ে। সেখান থেকে টালা ব্রিজ পার করে গাড়ি ছুটল সোজা ডানলপ হয়ে বালি ব্রিজের দিকে। বালি ব্রিজ, যার আরেক নাম বিবেকানন্দ সেতু। দাঁড়ালাম সেই সেতুর উপরে আর দেখতে পেলাম দূরে দক্ষিণেশ্বর মন্দির। সেই সময় প্রায় ৯ লক্ষ টাকায় এই মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি। এখানে আছে মা ভবতারিণীর মন্দির, আছে উত্তরে রাধা গোবিন্দের মন্দির, পশ্চিমে দ্বাদশ শিব মন্দির আর দক্ষিণে নাট মন্দির। দক্ষিণেশ্বর এলে সব ভক্তই একবার দর্শন করে যায় ভগবান শ্রী রামকৃষ্ণের এই লীলাক্ষেত্র, এই দক্ষিণেশ্বর মন্দির। আমরা আজ দূর থেকে প্রণাম জানাবো মা ভবতারিণীকে আর জয় মা বলে সোজা এগিয়ে যাব গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে শ্রীরামপুর হয়ে চন্দননগরের দিকে। শুধু গাড়ি নয়, চাইলে আপনি ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে প্রতিদিন প্রচুর ট্রেন যায় শ্রীরামপুর হয়ে চন্দননগরে। আমরাও আজ সেদিকেই যাচ্ছি। মনে নানা প্রশ্ন নিয়ে উত্তরপাড়া পেরিয়ে কথা মতো যাচ্ছি নদীপথ ধরে, আর তাই নদী দেখলেই দাঁড়িয়ে পড়ছি অল্প সময়ের জন্য। নিজেরা কথা বলে নিচ্ছি আজ কাছে দূরে নিয়ে কোথায় কোথায় যাব আর কি কি দেখব সেই বিষয়। আজ প্রথমেই যাব নদীপথ ধরে কোন্নগরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। অবন ঠাকুর লিখেছিলেন কোন্নগরে কি আনন্দেই দিন কাটত। সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। আমরা শুনেছি অবন ঠাকুর খুব ছোটবেলায় বাবার হাত ধরে এই বাগান বাড়িতে আসেন। তখন তার বয়স মাত্র 7। তার আঁকার হাতে খড়ি এই বাড়িতেই হয়েছিল। অবন ঠাকুরের আত্মজীবনী জোড়া সাঁকোর ধারে, এই বইতেই লেখা আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত কথা। কথায় কথায় আমরা পৌঁছে যাচ্ছি সেই সময়। পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছি সেই জায়গায় যেখানে পায়ের ধুলো পড়েছে স্বয়ং রবীন্দ্রনাথের, যেখানে ছড়িয়ে আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের নানান স্মৃতি। আছে তার শিল্পকর্ম, তার আঁকা বিখ্যাত সব ছবি। আসলে শহরের কোলাহল ছেড়ে এই নদী তীরে নির্জনতায় তিনি পেয়েছিলেন ভাবনার গভীরতা। প্রকৃতির রঙে তিনি এঁকেছিলেন
তার নানা রঙের দিনগুলি। পবন ঠাকুরের বাগান বাড়ি প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। টিকিট কেটে আপনি দেখে নিতে পারেন বাংলার এই অসাধারণ ছবি কাহিনী। এবার আমরা এখান থেকে যাব খুব কাছে, কোন্নগরের আরেক দিকে যাব শ্রী অরবিন্দ ভবনে। এখানে শ্রী অরবিন্দের পিতামহ তার পূর্বপুরুষের বসবাস ছিল। এই ভবনের ঘর জুড়ে আছে নানা ইতিহাস, আছে স্মৃতি। এই বাড়িটি এখন সংগ্রহশালা। যেখানে আছে তার লেখা বই, চিঠি আর নানা তথ্য। ঋষি অরবিন্দ তার কারা কাহিনী বইতে লিখেছেন এই কোন্নগরের বাড়িতে তার আসার কথা। কোন্নগরে এলাম তাই ছুঁয়ে গেলাম একবার বিপ্লবী অরবিন্দ থেকে ঋষি অরবিন্দ হয়ে ওঠা সেই মানুষটির স্মৃতিঘরকে। ঘর থেকে বেরিয়ে পড়েছি আমরা, যাব কাছে দূরে। আছি কোন্নগরে, তাই যাওয়ার পথে একবার দেখে যাব 12 শিবের মন্দির। এই মন্দির নদীর পাড়ে। সেই নদীর পাড়ে এখন দাঁড়িয়ে আছি আমি। নমস্কার, আবার আমরা বাংলার রূপ দেখব নদীপথ ধরে। আপনারা দেখবেন ডিডি বাংলায় কাছে দূরে। কোন্নগর পেরিয়ে এগিয়ে যাচ্ছে গাড়ি পথের টানে। যেতে যেতে গাড়ি দাঁড়িয়ে পড়ল আবার রথের টানে। পথে দাঁড়িয়ে মাহেশের রথ। 50 ফুট উঁচু এই মাহেশের রথের ওজন নাকি 125 টন। রথে আছে 12টি চাকা ও 9টি চূড়া। শোনা যায় রথটি তৈরি বাংলার নবরত্ন মন্দিরের আদলে। রথের সময় লক্ষ লক্ষ মানুষ ছুঁয়ে দেখতে চায় এই রথের রশি, চোখ ভরে দেখতে চায় ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। রথ থেকে একটু দূরেই প্রভু জগন্নাথের মন্দির। আমরা এলাম সেই মন্দিরে, দেখা পেলাম ভক্তের, দেখা পেলাম ভগবানের। এখানে আছেন নীলমাধব। কথিত আছে রাজা বিশ্ব বসু নীলমাধবের স্বপ্ন পান। তিনি নীলমাধবের খোঁজ করেন, যান নানা স্থানে, দেন নানা পরীক্ষা। তারপর একদিন নীলমাধব তাকে জানায় তিনি কলিতে জগন্নাথ রূপে তাকে দর্শন দেবেন। সেই জগন্নাথ আছে এই মন্দিরে, কিন্তু তাকে দর্শনের জন্য কখন আসবেন এই মন্দিরে জেনে নেব মন্দিরের সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারীর কাছ থেকে। আমাদের সকালবেলা 5:30টার সময় আমাদের মঙ্গল আরতি হয়। তারপর থেকেই মন্দিরের দরজা সম্পূর্ণভাবে খুলে যায় এবং দুপুর 12টার সময় আমাদের অন্নভোগ নিবেদন হয়। কথিত আছে যে খিচুড়ি, অন্ন, পায়েস এই 3 নিয়ে মাহেশ। এবং দুপুর 2টো পর্যন্ত আমাদের মন্দিরের গর্ভগৃহের দরজা খোলা থাকে। 2টো থেকে 4টে পর্যন্ত আমাদের মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। এই সময় উনি শয়ন করেন এবং বিকেল 4টের সময় উনি শয়ন থেকে উঠে ওনার বৈকালী ভোগ হয় এবং সন্ধ্যা 6:30টার সময় সন্ধ্যা আরতি হয়। সেই সন্ধ্যা আরতির সময় প্রচুর ভক্তের সমাগম হয় এই মাহেশের জগন্নাথ মন্দিরে। এবার মাহেশকে বিদায় জানাবো আর নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি তাড়াতাড়ি। কাছে দূরে, কাছে দূরে। মাহেশের রথের পথ পার করে আমরা চলে এসেছি শ্রীরামপুরে, সঙ্গে নিয়ে কাছে দূরে। এবার আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো শ্রীরামপুর। চলুন। ও দাঁড়ান, ট্রেন আসছে। ফিরে এলাম ব্রেকের পরে। আমরা আছি শ্রীরামপুরে। হুগলি জেলার শ্রীরামপুরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আমরা। এগিয়ে যাচ্ছি শ্রীরামপুরের রাজবাড়ির দিকে। শোনা যায় এই রাজবাড়ির নির্মাণকাল 1815 থেকে 1820 সালে।
এই বাড়ির প্রতিষ্ঠাতা রাজা রামগোবিন্দ গোস্বামী। শ্রীরামপুরের রাজবাড়ি, যে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে নানা ইতিহাস, নানা গল্প। আজও বহু দূর থেকে সেই ইতিহাসের খোঁজে, সেই গল্পের খোঁজে ভ্রমণ পিপাসী মানুষেরা শ্রীরামপুরে এলে অবশ্যই একবার আসে এই রাজবাড়িতে। নদীর পাড়ে শ্রীরামপুর শহরের মাঝখানে এই রাজবাড়ি মাথা তুলে বেঁচে আছে আজও আছে এই রাজপরিবারের সদস্য, বংশধরেরা। শুধু চোখ মেলে দেখা নয়, কান পেতে শুনতে ইচ্ছে করে এই রাজবাড়ির পুরনো সেই দিনের কথা। শুনে নেব সেই কথা এই বাড়ির বর্তমান পুত্রবধূর কাছ থেকে। বাংলাদেশের বিখ্যাত বংশ হচ্ছে গোসাই বংশ, হ্যাঁ। আর আমরা হচ্ছে বলবো আমি তিন জেনারেশন, মানে আমার দাদা শ্বশুর, শ্বশুরমশাই, স্বামী, আমরা 3 জেনারেশন ক্লোজ। অ্যান্টনি ফিরিঙ্গি চারিদিকে যখন তোর ইয়ে করে বেড়াচ্ছেন, আমি আপনাকে হারাবো, ভোলা মহিলা হেসে বলছে হারাতে পারবো, হারাও। তা এত সুন্দর তরজা গান করেছিলেন, ভোলা মহিলা মোহিত হয়ে গিয়ে সমস্ত তার প্রাইজ ইয়েটির ওনাকে পরিয়ে দিয়ে বুকে জড়িয়ে ধরেছিলেন। এটা কিন্তু সত্যি সত্যি এখানে হয়েছিল। এখানে ইয়েও আছে, মানে পলিটিক্যাল, যেমন কি বলে দেশবন্ধু চিত্তরঞ্জন এই বাড়িতে এসছেন, এবং আমার দাদা জ্যাঠা শ্বশুর মশাই ছিলেন তুলসীচরণ গোস্বামী, তিনি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার ওনার আমলে। তখন অন্যরকম ছিল, মানে পুজো আমাদের মেন হচ্ছে পুজো, সমস্ত রকম পুজো এখানে হয়। তবে এখনও যা আছে অনেকখানি ধরে রাখার চেষ্টা করছে পুজোটা। এখন তো সময়ের কালের নিয়মে তো সব কিছুই বেড়ে গেছে, কিন্তু আয়টা সেরকম আগে জমিদারির আয় ছিল, চালিয়ে দিতেন। এখন সেটা নিয়ে এখন টুকটুক করে চলছে, বাড়িটাও বাঁচাবার চেষ্টা করছে। মানে এই জিনিস আর কোনো দিন হবে না। অনেক কিছু হবে, মল হবে, ফ্ল্যাট হবে, ইয়ে হবে, কিন্তু এই রাজবাড়ি কোনো দিন এই ঐতিহ্য আর কোনো দিন হবে না। এইটা যাতে না হারিয়ে যায়। দেখুন আগে তো মহেঞ্জোদারো, হরপ্পা খুঁড়ে এখন বার করছে, সভ্যতাটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। আর এটা কি ধরে রাখা যায় না? এটাই আমার মানে প্রশ্ন। আপনারা ভালো থাকবেন, আপনারা যেটুকু খোঁজ নিলেন এইটি যথেষ্ট। আমাদের টিম যখন রাজবাড়িতে, আমি তখন বেরিয়ে পড়েছি শ্রীরামপুর কলেজের উদ্দেশ্যে। শোনা যায় এই কলেজ তৈরি হয়েছিল 1818 সালে। শোনা যায় উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডের হাত ধরে তৈরি হয়েছিল এই কলেজ। তাই এই 3 ব্যক্তিকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ইতিহাসে। ওরা আর কিছুক্ষণ রাজবাড়ি ঘুরুক, আমি আপনাদের ততক্ষণে দেখাই এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, হুগলি নদীর পাড়ে শ্রীরামপুর কলেজ। শুধু ভারী ভারী কথা বলছি না, ভারী ভালো লাগছে আমার এখানে এসে। তাই এসে যখন পড়েছি, একবার পা রাখলাম এই কলেজের ভেতরে। আপনাদের বলি, কাছে দূরে, মানে কাছে হোক বা দূরে, কোথাও ঘুরতে গেলে চেষ্টা করবেন সেই জায়গার সবটা দুহাত ভরে নিতে। তবেই তো কাছে দূরে ঘুরে বেড়ানো সম্পূর্ণ হবে আমাদের। অনেকদিন পর কলেজে এলাম। এই কলেজ দেখে না আমার নিজের কলেজের কথা মনে পড়ে গেল। ওটা প্রকৃতির মধ্যে ছিল, এটা প্রকৃতির মধ্যে, খুব নস্টালজিক ফিল করছি। যাই হোক, নস্টালজিয়া থেকে বেরোই আর যাই চন্দননগরে। চলুন। চন্দননগর যাব, তবে তার আগে রাতের আলোয় দেখে নেব শ্রীরামপুর শহর। শ্রীরামপুরে বহু শতাব্দী ধরে বহু ধর্ম ও নানা ভাষা ও পেশার মানুষ বসবাস করে চলেছে। শোনা যায় ড্যানিশ আমলে খ্রিস্টান সম্প্রদায়ের বিস্তার ঘটে এখানে, বিশেষ করে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠার পর থেকে।
রাতের আলোয় শ্রীরামপুর। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি পুরনো ইটের দেওয়ালে সময়ের ছাপ খুঁজতে চান, যদি নদীর ধারে দাঁড়িয়ে একসাথে বহু সংস্কৃতির গল্প শুনতে চান, তাহলে শ্রীরামপুর আছে আপনার অপেক্ষায়, যেখানে অতীত বর্তমান হাত ধরাধরি করে নিয়ে যায় কাছে দূরে। শ্রীরামপুরকে বিদায় বলার আগে মন চায় নদীর পাড়ে বসে এক কাপ কফি খেতে। 1786 জেমস পার নামের এক ইংরেজ সরাই মালিক এই বাড়িতে ডেনমার্ক ট্যাভার্ন চালু করেছিলেন। নদীর তীরে এই কফি ঘর ও পান্থশালা সেই সময়ের ইউরোপিয়ান নাগরিক ও যাত্রীদের কাছে যেমন জনপ্রিয় ছিল, তেমন জনপ্রিয় আজও এই সময়ের মানুষদের কাছে। কাছে দূরে নিয়ে ফিরে আসছি ব্রেকের পরে। দেখা হবে চন্দননগরে। কাছে দূরে কাছে দূরে রাত কেটে আসে ভোর। শুরু কাছে দূরে, আমরা আছি এখন চন্দননগর। হুগলি নদীর তীরে চন্দননগর। কথিত আছে যে চণ্ডীর মন্দির ছিল বলে এই জায়গার নাম হয়েছে চন্দননগর। 350 বছরেরও বেশি পুরনো ইতিহাস। চন্দননগর এলে লোকে এই স্ট্যান্ড ঘাটে সময় কাটায়, গল্প করে, বসে, আর এই 2 কিলোমিটার ধরে স্ট্যান্ড রোডে হাঁটে। দিনের বেলা এরকম, রাত্রেবেলা রূপে পাল্টে যায়। এখানে ইতিহাস কথা বলে। হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর ও ঐতিহাসিক নদী বাঁধ এই চন্দননগর স্ট্যান্ড ঘাট। এই স্ট্যান্ডের বৈশিষ্ট্য হলো লম্বা পাথরের নদী বাঁধ, কাছে ছাওয়া রাস্তা আর ঔপনিবেশিক ল্যাম্পপোস্ট, আর চারপাশে ছড়িয়ে আছে ফরাসি স্থাপত্যের ছাপ। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের বিখ্যাত শোভাযাত্রা হয় এই চন্দননগর স্ট্যান্ডঘাট সংলগ্ন এলাকায়। হাজার মানুষের ভিড়ে সে এক অপূর্ব দৃশ্য। চন্দননগর মানেই নানা দৃশ্য, একদিকে ফরাসি স্মৃতি আর অন্যদিকে আধুনিক বাংলার প্রাণ স্পন্দন। মন ভালো হয়ে যায় একবার এখানে এলে। বাংলার ঐতিহ্যবাহী শহর চন্দননগর। আবার গাড়ি এগিয়ে যাচ্ছে। ডিডি বাংলা খুঁজে দিচ্ছে বাংলার নানান চেনা অচেনা জায়গা, আর সেই চেনা অচেনা রাস্তা ধরে এবার আমরা এগিয়ে যাব চন্দননগরের নন্দদুলাল মন্দিরের দিকে। 1740 সাল নাগাদ ইন্দ্রনারায়ণ চৌধুরী এই নন্দদুলাল মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের নন্দদুলাল শ্রীকৃষ্ণের আরেক রূপ। এখানে কৃষ্ণের পূজা হয় বৈষ্ণব মতে। রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, নানা উৎসবের সময় এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে আলোকময়। নন্দদুলালের বাল্যভোগ হয় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, অন্নভোগ হয় সকাল 9:30 থেকে 10টার মধ্যে, এবং সন্ধ্যারতির সময় সন্ধে 7টা থেকে 7:30টা। হুগলির চন্দননগর এলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই নন্দদুলাল মন্দির। আমরা আছি চন্দননগরে। নন্দদুলাল মন্দির পার করে আমরা এসে গেছি পবিত্র হৃদয় গির্জা, সেক্রেড হার্ট চার্চে। এই চার্চ প্রতিষ্ঠা হয় 1691-এ। চার্চের ভেতরে ঢুকলেই চোখে পড়ে নানান কাচের জানলা, যেখানে যিশুর জীবনের নানান দৃশ্য আঁকা আছে। এখানে হয় নিয়মিত প্রার্থনা। এই গির্জা শুধুই খ্রিস্টানদের গির্জা নয়,
এ হলো চন্দননগর শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। ডিডি বাংলার হাত ধরে আমি আছি চন্দননগরে। চন্দননগরের নানা জায়গায় ঘুরে বেড়াতে বেড়াতে সময় যেন হাতের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। দিন যাচ্ছে, আসছে রাত, রাতের আলোয় ঝলমল হয়ে উঠছে চন্দননগর। পৌঁছে গেছি চন্দননগরের নদীর পাড়ে, পাতাল ঘরে। ঘর নয়, একে সবাই পাতাল বাড়ি বলে জানে। শুধু স্থাপত্য নয়, পাতাল বাড়িকে ঘিরে আছে সাহিত্যের আবেগও। লোকমুখে শোনা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই লিখেছিলেন বউ ঠাকুরানীর হাট। হাটের কোলাহল নয়, আছে এখানে নদীর শব্দ আর এক অদ্ভুত নীরবতা। চন্দননগরে এলে অবশ্যই আসবেন নদীর পাড়ে বাড়ি, পাতাল বাড়ি। গা ছমছম করা অনেক গল্প, অনেক ইতিহাস লুকিয়ে আছে এই বাড়িতে। আসবেন। আজ সকাল থেকে শুরু করে গেলাম আমরা কাছে দূরে, বালি ব্রিজ পার করে জিটি রোড ধরে পৌঁছে গেলাম নদীর পাড়ের অনেক জায়গায়, অনেক নগরে। ফিরে আসছি অন্য দিন অন্য জায়গায়, সঙ্গে নিয়ে কাছে দূরে। সঙ্গে থাকুন, সঙ্গে চলুন। টাটা। ছুটে যাবে নাকি হারিয়ে, পাহাড় সাগর বা লাল মাটি দূর নদী ছাড়িয়ে, অচেনা পথের বাঁকে ফেরিওয়ালার ডাকে, আর শ্রীনগর কোনো অপেক্ষা করে থাকে। চিরজীবনের মাঝে অন্য জীবনের সুরে হাতছানি দেখ কাছে দূরে, 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 কাছে দূরে।